তার গোলগাল ফর্সা মুখশ্রী যেন কচি পান পাতার ন্যায় উজ্জ্বলদীপ্ত। ডাগর ডাগর চোখ দুটোয় শুধুই শূন্যতা। ওয়াশরুমে ঢুকে তার মনে পড়ল ফ্রেশ হতে সে সঙ্গে কিছুই আনেইনি। কালকের গায়ের শাড়িও খোলা হয়নি। এত অস্বস্তি লাগছে, এখনই তার গোসল সারা দরকার। শাড়ি খুলে গোসল শেষ করলো, শুধুমাত্র পেটিকোট ব্লাউজ পরে ওয়াশরুম হতে পুনরায় বেরোলো জামা নিতে। নিস্তব্ধ হসপিটাল যাবে, তখন তার মোবাইলটা ফেলে যাওয়ার রুমে এসেছিল নিতে। তখনই কি তাসফি বের হলো ওয়াশরুম থেকে? হ্যাঁ, হলো তো। তাসফির পদতলে পিষ্ট হলো নিস্তব্ধর চিত্ত। তাসফিকে ওই অবস্থায় দেখে নিস্তব্ধ ইয়াসারের চোখ কপালে, শুধু অদ্ভুত চোখে তাকিয়ে থাকলো সে। কিছু বলতে চেষ্টা করলো, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ সে উচ্চারণ করতে পারল না। হতবিহব্বলের মতো তাকিয়ে রইল এক অর্ধনগ্ন অপরূপ সৌন্দর্যধারী রমণীর পানে। তার ভাষায় নাবালিকা বলা রমণী যেন পরিপূর্ণ যুবতী। রমণীর শরীরের ভাঁজে ভাঁজে যেন রহস্যরা খেলা করছে। সারা অঙ্গে যে তার ঝলসানো জ্যোতি। কামুকে আদল স্পষ্ট দৃশ্যমান। মাদকায় আচ্ছন্ন পরিবেশ। শুষ্ক ঢোক গিলল নিস্তব্ধ। তবে এটাই তার পুচকে বউ? তাসফি নিজের জামা নিয়ে ভাবলেশীন ভঙ্গিতে পুনরায় ওয়াশরুমে ঢুকে ঠাস করে নিস্তব্ধের মুখের উপর দরজাটা লাগিয়ে দিল। যেন রুমে নিস্তব্ধ ছিলই না, এমন একটা ভাব। কোথায় এই মেয়ে নিস্তব্ধকে দেখে লজ্জা পাবে, দু হাতে বুক ঢাকবে, কাপড়ে দেহ আবৃত করবে, কিন্তু এই মেয়ে তাকে দেখলই না। কই গল্পে সিরিয়ালে তো এমনটা হয় না। তারা তো বলে, নেহি এ ক্যা বাত হ্যায়, আপনি আমার সব ইজ্জত লুট করে নিলেন, মে ক্যা করু, মে ক্যা করু। নিস্তব্ধ নিজের মাথাটা দুবার ঝাঁকি দিল, তবুও কেমন ভন ভন করছে। ছি, সে কি সব ভাবছে? সব লেইন চিন্তাধারা, সবই নাবালিকা মেয়ের দোষ। ভাব দেখে তো মনে হয় না নাবালিকা, ভাব দেখে বোধ হয় 25 বছরের যুবতী, অথচ বয়স তার 18ও হয়নি। নিস্তব্ধ নিজ মোবাইল হাতে নিয়ে হন হন করে বেরিয়ে গেল রুম ছেড়ে। দরজার কাছে বাসন্তীকে পেয়ে নিস্তব্ধ কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, এই মুহূর্তে আমার রুমে যে পুচকি মেয়েটা অবস্থান, তাকে আমি বিয়ে করেছি। শিওর তুই আপা? নিস্তব্ধর হঠাৎ এমন উদ্ভট প্রশ্নে ভ্রু তুলে চাইল বাসন্তী। জবাব দিল, হ্যাঁ। কেন, কি সমস্যা? নিস্তব্ধ বিতৃষ্ণার স্বরে বলল, ছি আপা, ছি। এইরকম একটা লেম একটা কাজ তোরা করতে পারি আমার সাথে? বাসন্তী ভাইয়ের কথায় আশ্চর্য হয়ে গেল। হতবাক কণ্ঠে বলল, আরে বাবা, করলামটা কি সেটা তো বল। নিস্তব্ধ আবারও একই সুরে বলে উঠল, নাবালিকা মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিস, আমি সেটা সহ্য করে নিয়েছিলাম। সঙ্গে পুচকে মেয়ে যে দেখতে এতটা কুৎসিত, আমাদের আগে বলিসনি। এমন কুৎসিত চেহারা মেয়ে আমার ঘাড়ে চাপিয়ে দিলে তোরা। একটু মায়াদা হলো না তোদের? আমার মতো হ্যান্ডসাম ছেলের সামনে ওই পুচকে মেয়ে টিকতে পারবে বলে ভাবছিস? তবে শোনো রাখ, এই নিস্তব্ধ ইয়াসরকে টেক্কা দেওয়া তো সহজ না। বলেই নিস্তব্ধ হন হন করে বেরিয়ে গেল। বাসন্তী হতবিহব্বলের মতো ভাইয়ের যাওয়ার দিকে চেয়ে রইল। বিয়ের শোকে তার ভাইয়ের মাথাটাথা খারাপ হলো না তো আবার? ইয়া খোদা! তাসফি রুম ছেড়ে নিচে নামলো মেরুন রঙের 3 পিস পরে। নিস্তব্ধর কথাগুলো কর্ণগোচর হতেই চোখ বড় বড় করে নিল সে। কত বড় বদমাস লোক! রুমে ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে থেকে এখন তাকে কুৎসিত বলা হচ্ছে। শালা পোল্টিবাজ! সঙ্গে সঙ্গে তাসফি নিজ মুখে হাত দিল। ছি ছি, মুখের ভাষা পাল্টা তাসফি। এখন তোর বিয়ে হয়েছে, স্বামীকে কেউ এইসব বলে গালি দেয়? ড্রয়িং রুমের দিকে এগিয়ে যেতেই তাসফিকে দেখে ফিরোজা বেগম চোখ উল্টে ফেললেন। বিলাপ করে বললেন, সি সি, এ কি নাথ বউ, এসব কি পরছস তুই? বিয়ের পরদিন কোথায় শাড়ি পরবি, মাথায় ঘোমটা দিয়ে থাকবি, তা না এইসব জামা কাপড় পরে চলে এসেছিস রে সেমরি। তাসফি অবাক ছড়া গলায় বলল, সে কি, আমার শাশুড়ি মা তো এগুলো সব সময় পরে, দেখনি বুঝি? দুঃখিত নানি। ফিরোজা বেগম কোমর বাঁকিয়ে উঠে এসে তাসফির হাত ধরে সোফায় বসালেন। সে পাশে বসে ফিসফিস করে বলল, আরে সেমরি, বুঝোস না? তোর স্বামী তো বিয়েতে নারাজ। এখন এগুলা পরে যদি সারাক্ষণ তার সামনে ঘুরঘুর করস, তার মন পাবি কেমনে সেমরি? শাড়ি পরে তার সামনে ঘুরঘুর করবি, তবেই না তার চোখে লাগবে আর তোরে ভালোবাসমু। তাসফি মনে মনে হাসে। ইস, ভালোবাসা না ছাই, তোমার নাতি তো একটা কষাই নানি। সে আবার ভালোবাসা কি করে বলো তো? যে বিয়ের রাতে নতুন বউর সঙ্গে একটু ভালো মুখে কথা বলে না, তার মুখে কি আর কথাই তো বলে না সে? সারাক্ষণ তার কপালখানা কুঁচকে রাখে, বোধহয় কপাল কুঁচকানোর ব্যারাম আছে তার। ফিরোজা বেগম চোখ পাকিয়ে তার দিকে তাকালো। চুপ কর সেমরি, সে যাই হোক তোর স্বামী, তাকে খুশি করা তোর দায়িত্ব, বুঝলি? তাসফি বুঝতারের মতো মাথা নাড়ালো। ফিরোজা বেগম ফিসফিস ছেড়ে এবার কর্কশ গলায় বললেন, এবার যা তো নাথবো,
সকলের জন্য চা করে নিয়ে আয়। নতুন বউয়ের হাতে চা না খেলে কি আর চলে নাকি? তাসফি বিড়বিড় করে বলল। ইস, বুড়ি কেমন মুহূর্তে নিজের রং পাল্টে ফেললো দেখেছো? তার বাড়ি বুড়ি দাদিও এত বড় দ্রুত রং পাল্টায় না। তাসফিকে কিচেনে দেখে অনিমা বেগম ধমকালেন। কি ব্যাপার, তুমি আজ কিচেনে কেন এসেছো তাসফি? যাও, ড্রয়িং রুমে যাও, সোফায় বসো, নাস্তা করবে। তারপর তোমায় দেখতে কিছু প্রতিবেশী আসতে পারে। যাও, এসবের অনেক সময় পাবে। যাও, এখন এগুলো তোমার কাজ নয়। সময় হলে নিজের ইচ্ছাতেই করবে। তাসফি বাধ্য মেয়ের মতো কিচেন থেকে বেরিয়ে এলো। সে কি যেতে চেয়েছিল নাকি? ওই বুড়িই তো তাকে পাঠালো। তাসফি পুনরায় এসে ফিরোজা বেগমের পাশে বসতেই তিনি মুখ বাঁকালেন। তাসফিকে শুনিয়ে শুনিয়ে বলল। এই মেয়েকে নিয়ে আর পারি না। নতুন বউকে কিচ্ছু করতে দেবে না। আমার মেয়েটা বড্ড ভালো কি না? তবে তুই ভাবিস না বেঁচে গেলি। তোকে দিয়ে আজ না হয় কাল আমি ঠিকই চা বানিয়ে খাবো। হুম। তাসফি নিরাশ মুখে বসে রইল। সব ভালো হয়েও কেমন যেন বিষাদ বিষাদ এমন কেন লাগছে তার? ছে, বিয়ের পর বুঝি এমন নিরামিষ জীবন পার করতে হবে তার? বাড়িতে থাকতে এতক্ষণ তার চাচাতো ভাই বোনের সঙ্গে যুদ্ধ লেগে যেত। অনিমা বেগম তাসফিকে নাস্তা করতে ডেকে পাঠালেন। সেও শান্ত মেয়ের মতো নাস্তা করতে বসে গেল। নাস্তার টেবিলে দেখা গেল তার বড় ভাসুরের 5 বছরের মেয়ে পান্নাকে। ভারী মিষ্টি দেখতে। কাকিয়া কাকিয়া, তুমি কেমন আছো? ইস, কি আদুরে ডাক! তাসফির মনে চাইলো এখনো ওই ফোলা ফোলা দুটো গাল ধরে একটু টেনে দিক। তাসফি মুচকি হেসে তার কথার জবাব দিল। ভালো, তুমি কেমন আছো? কি নাম তোমার? পান্না তার মধুর স্বরে জবাব। ইসিরে, পাশ হতে পান্নার মা পায়েল ধমক দিল। কাকিয়াকে এসব কি প্রশ্ন তোমার, পান্না? চুপচাপ খাবার খাও। হাত ধমকাবেন না ভাবি, ছোট মানুষ। ইস কি আদর, একদম রসগোল্লা। পায়েল তাসফির কথাই হেসে দিল। তুমিও কিন্তু খুব মিষ্টি তাসফি। আমার দেওর যে কেন এত ঘাউরামি করছে? এমন মিষ্টি বউয়ের সঙ্গে কেউ গোসা করে বুঝি? পায়েলের কথায় তাসফি হালকা লজ্জা পেল। তবে তা মুহূর্তেই গায়েব হয়ে গেল। সে মনে মনে বলল। আপনার বদমাস দেওর কি করে বুঝবে আমি মিষ্টি না তেতো? সে তো আমায় চেখেই দেখেনি ভাবি, স্বাদ বুঝবে কেমন করে? নিস্তব্ধ মেজ ভাইয়ের বউ ইয়ানা আর চোখে এদের আদিক্ষেতা দেখে মুখ ছিটকালো। যত সব ঢং এদের। ভদ্রমহিলা ভারী অহংকারী। বাপের বাড়ি গাদি গাদি টাকা থাকায় অহংকারে তার মাটিতে পা পড়ে না। তবে অনিমা বেগমের কাছে এসব বড়লোকে একদমই খাটে না। অনিমা বেগম এক ধমকে ইয়ানায় চুপসে যায়। কি ব্যাপার তাসফি, তুই তো কিছুই খাচ্ছিস না। খাবার কি ভালো হয়নি নাকি? বাসন্তীর প্রশ্নে তাসফি হালকা হেসে বলল। না আপা, খাবার ভালো হয়েছে, কিন্তু আমি আসলে বেশি গরুর মাংস খেতে পারি না। ডিম হলে ভালো হতো। তাসফির নিঃসংকোচ আবেদনে সবাই অবাক হলো। মেয়েটা কেমন এক বেলায় সবার সঙ্গে মিশে গিয়েছে। পায়েল বলল। আমি এখনই এনে দিচ্ছি, তুমি একটুখানি বসো। এই রুম্পা, তাসফিকে আরেকটা প্লেট দে তো। তুইও খেতে বসে যা। যাই বৌদিমণি। নিলয় সাহেব তাদের মালি হাজিকে নিয়ে বেরিয়েছেন বাজারে। বিয়েটা বেশি বড় করে করা হয়নি বলে কাছের জন ছাড়া প্রায় লোকই জানেন না। ছেলে তার বলে দিয়েছে এই মুহূর্তে এসে ঘটা করে কিছু করতে চাইছে না। যখন সময় আসবে তখন সে নিজেই মানুষকে ডেকে বলবে। তাছাড়া অহেতুক টাকা নষ্ট করে মানুষের পিছনে কোনো লাভ নেই। এও বলেছে তার কর্মস্থলে কেউ যেন না জানে বিয়ের খবর। আনম্যাচিওর্ড একটা মেয়েকে তো সে নিজের কলিগদের সাথে বউ বলে পরিচয় করাতে পারবে না। তার পক্ষে অসম্ভব। নীলয় সাহেব বুঝে পায় না তার ছেলের নাম রাখলো নিস্তব্ধ, অথচ ছেলের কথায় কথায় এমন গোলা বারো ছোটায় কি করে? নাম রাখা উচিত ছিল আগুন। তাহলে বোধহয় একটু শান্তশিষ্ট হতো ছেলেটা তার। এক ঝাঁক মহিলা এসে তাসফিকে দেখে গিয়েছে। শাড়ির বদলে 3 পিস পরায় কেউ কেউ চোখ ছোট ছোট করে তাকিয়েছে। আড়ালে মুখ ভেঙচিও কেটেছে। তাতে তাসফির কি? কেউ কেউ তো বলেছে সুন্দর দেখতে, আবার কেউ বলেছে নিস্তব্ধের মতো ছেলের সাথে একটু কম মানিয়েছে। আরেকজন তো ঠ্যাস দিয়ে বলল, আমাদের ছেলের থেকে একটু খাটো মনে হয়। তাসফি ভেবে পায় না আজকাল শহরেও এমন কুসংস্কারাচ্ছন্ন রীতির মানুষকে খুঁজে পাওয়া যায়। আশ্চর্য। যে যা খুশি বলুক তাতে তার কি? সে কি এখন টিপিক্যাল বউদের মতন এদের কথায় মন খারাপ করে ঘরে বসে থাকবে, নাকি নাকের জলে চোখের জলে একাকার করবে? অবশ্যই না। হাস্যকর বিষয়। তাসফি বরং এদের কথায় ভারী মজা পাচ্ছে। অবশ্য তার শাশুড়ি মা বড় ভালো মানুষ। সবাইকে এটা ওটা বলে কথা ঘুরিয়ে নিচ্ছে। এই যে যখন তাসফির শাড়ি পরা নিয়ে কথা উঠল, শাশুড়ি মা মুচকি হেসে বললেন। কি যে বলেন না ভাবি, এখন আর কি আগের যুগ আছে?
শাড়ি পরায় আর কি আসে যায়? মানুষের ব্যবহার আচরণই হচ্ছে আসল পরিচয়। পোশাক মার্জিত হলেই তো হলো। শাড়ি আর পরাকে কি আসে যায় বলুন? মহিলাটি তখন নিজ মুখখানা কালো করে নিয়েছে, তারপরও কথা বলতে চায়। অনিমা বেগম তাকে থামিয়ে দেয়, মুচকি হেসে বলল, থাক ভাবি, আপনার আর কিছু বলার দরকার নেই। নতুন বউ দেখতে এসেছেন, দেখুন না। আপনি তো আর তার সাথে থাকবেন না যে এত প্রশ্ন করছেন। আপনার ছেলের জন্য তাকে নিচ্ছেন না, তাহলে এত জেনে কি করবেন বলুন? বাকিটা আমরাই জেনে নেব। তাছাড়া আপনার বড় বউ তো শাড়িই পরতো সর্বক্ষণ, তবে সেই শাড়িই তো আপনাদের কাল হয়ে দাঁড়ালো, তাই না বলুন ভাবি? বউ তো ঠিকই অন্যের সঙ্গে ভেগে গেল। মহিলাগুলোর মুখটা একেবারে একেবারে চুপসে গেল। বেশ হয়েছে, তাসফি মনে মনে কুটকুটিয়ে হাসে। একেই বলে শান্ত মস্তিষ্কে হেসে হেসে মানুষকে মোক্ষম জবাব দিয়ে অপমান করা। নতুন বউ না হলে এদের সে দেখে নিত। কেন রে, তোরা হচ্ছিস পাড়া প্রতিবেশী, তোদের এত গাইগুইয়ের দরকারটা কি বাপু? শাশুড়িমা একেবারে তার লাখে একটা, একদম তার মনের কথাগুলো বলে দিয়েছে। অথচ কত কিনা ভেবেছিল সে, কেমন দাজ্জাল হবে তার শাশুড়িমা। এই নিয়ে তো সে ভারী চিন্তায় পড়ে গিয়েছিল। আজ যেন তাসফি একদম নিশ্চিন্ত হলো অবশেষে। তাসফির মতে তার শ্বশুর বাড়ির সব ঠিক, মানুষ ঠিক, ঘরবাড়ি ঠিক, সব ঠিক। শুধুমাত্র তার বর ডাক্তার নিস্তব্ধ ইয়াসার নামক পুরুষটি ঠিক নেই। অভদ্র পুরুষ সে, যে নিজের বউকে সম্মান দিতে জানে না। চাঁদনি রাতে আকাশে তারার মেলা, তাদের ঝিকিমিকি আলোক সাজে সেজে উঠেছে ধূসর গগন। নিস্তব্ধ দাঁড়িয়েছিল ব্যালকনিতে, তার সুঠাম দেহে অবস্থান করে নিয়েছে ছাই রঙা টি শার্টের সঙ্গে কালো ট্রাউজার। বলিষ্ঠ বাহুগুলো স্পষ্ট দৃশ্যমান, ফর্সা হাতের তালু ফুলে ফেপে আছে। ধূসর আকাশের চাঁদ মামা মাঝে মাঝে উকি দিয়ে দেখছে পুরুষটির সৌন্দর্য। তাসফি নিঃশব্দে তার পেছনে এসে দাঁড়ালো, গম্ভীর অথচ সংকোচহীন শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, আমায় কেন বিয়ে করেছেন ডক্টর সাহেব? নিস্তব্ধ অদ্ভুত সম্বোধন সূচক শব্দের উৎস খুঁজে চমকে পেছনে তাকালো। তাসফির করা প্রশ্নে ভ্রু বাঁকিয়ে তার চাইল, কণ্ঠে বিরক্তি ঠেসে বলল, তোমায় উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না। কি আশ্চর্য, তাকে বিয়ে করলো অথচ এখন বিয়ে মানবে না মানেটা কি? তাকে বিয়ে করেছে, এখন সে জানতে পারবে না কেন বিয়ে করেছে? যদি নাই মানিস, বিয়েটা করলে কি জন্য? বিয়ে মানবি না পুচকে আমি, তাহলে বিয়ে আসলে এগিয়েছিলে কেন? পালিয়ে যেত। এখন কি সারা জীবন এভাবে থাকতে হবে তার? কিন্তু মনের কথাগুলো না। তাসফি তেতে উঠে আরো কয়েক পা এগোলো, ঝাঁঝালো স্বরে বলল, কেন উত্তর দেবেন না আপনি? সারাক্ষণ আমায় অপমান করেন পিচ্ছি পিচ্ছি বলে। পিচ্ছি হলে বিয়ে কেন করলেন? পিচ্ছে হলে কি হবে, যা যা আছে ঠিকই। এই কি বলেন আপনি? নাথিং। পিচ্ছে মানুষের এত রাগ মানায় না, বড় হলো রাগ দেখিও। বলে নিস্তব্ধ হন হন করে চলল রুমের ভিতর। তাসফির গা জ্বলে যাচ্ছে লোকটার এমন খাপছাড়া কথাবার্তায়। নিঃশব্দে সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বেলকনিতে। পশ্চিমা বাতাস বইছে, দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মেহগনি গাছে ডেকে উঠল হুতুম প্যাঁচা। অতপর তাসফিও নিস্তব্ধ ইয়াসারের ঘুমন্ত দ্বিতীয় রাত্রিও কাটল নিরামিষ ভঙ্গিতে। বিশাল ফাঁকা জায়গা তাদের মাঝে দূরত্ব করে রেখেছে, চারপাশে এক অদৃশ্য দেয়াল। কবে এ দেয়াল ভেঙে দুজন একত্রিত হবে জানা নেই, তবে আজ তাসফি মাঝে ফাঁকা রাখেনি, সেখানে কোলবালিশ হিসেবে সতীন রেখে দিয়েছে। বউ যখন মানিস না, তবে বউয়ের গায়ের গন্ধও যাতে না পাস, এটা তারই ব্যবস্থা রে বেটা। বরমশাই কোলবালিশ খানাকে ভ্রু কুচকে চোখ বড় বড় করে দেখেছে, তবে পাল্টা কোনো প্রত্যুত্তর করেনি। না করুক, তার প্রত্যুত্তর না করাই যেন শ্রেয়। পরদিন শুক্রবার, নিস্তব্ধর বাড়িতে ইচ্ছা না থাকা সত্ত্বেও থাকতে হলো। সকালে ল্যাপটপ ওপেন করে এসে চমকে গেল, তার হসপিটাল থেকে মেল এসেছে। ডাক্তার নিস্তব্ধ ইয়াসিরের বাবা করা আর্জিতে তারা দুদিনের ছুটি মঞ্জুর করা হলো। প্রচণ্ড বিরক্ত হলো সে কি ছুটি চেয়েছে? সে তো কাজে ব্যস্ত থেকে একটু রিল্যাক্স হতে চেয়েছিল। বাবা কেনই বাড়াবাড়িটা করলো? তাসফি রুমে ঢুকলো ব্যস্ত ভঙ্গিতে। বাসন্তী আপা বলল তার সমস্ত জিনিসপত্রগুলো যেন গুছিয়ে রাখে। জিনিসগুলো ব্যাগেই রয়ে গেছে। তাসফি রুমে এসে আলমারিতে হাত দিতেই নিস্তব্ধতা ছাড়িয়ে বজ্র কণ্ঠে বলে উঠল, এই পুচকে, একদম আমার আলমারিতে হাত দেবে না। তাসফির চোখ মুখ কুচকে শুধালো, তাহলে আমার জামা কাপড়গুলো রাখবো কোথায়? নিস্তব্ধ দায়সারাভাবে জবাব দিল। যেখানে খুশি রাখো, তবে আবার জিনিসপত্র হাত দেবে না, মাইন্ডের। তাসফি কি উত্তর দেবে ভেবে পেল না। ডাক্তার তো নয়, একটা কসাই। তাসফি নিশ্চিত এই লোকের কাছে একবার যে রোগী এসেছে, দ্বিতীয়বার আর সে মুখও হয়নি। ব্রেকফাস্টের টেবিলে নিস্তব্ধ হাজির হলো, তার চিরাচরিত গম্ভীর মুখখানা নিয়ে। কিরে ভাই, বিয়ে দিয়ে তোকে এত সুন্দর একটা লাল টুকটুকে বউ এনে দিলাম, তবুও সারাক্ষণ মুখখানা গম্ভীর করে কেন রাখিস? নিস্তব্ধ ভ্রু কুচকে তার আপার দিকে চায়, কোনো উত্তর দেয় না।
অহেতুক তর্ক করে এদের সঙ্গে তার কোনো লাভ নেই। গুড মর্নিং কাকাই। পান্নার কথায় নিস্তব্ধ মুচকি হেসে জবাব দেয়। গুড মর্নিং মামনি। তাসফি এই মানবের এক টুকরো হাসি দেখে যেন আকাশ থেকে পড়লো। তারপর হাসতেও জানে, ভারী আশ্চর্য ব্যাপার স্যাপার। তবে হাসতেই পারে, সে তো আর রোবট নয়। পান্না মামনি, তোমার লাস্ট দিন কোন প্রশ্ন উত্তরটা শিখেছিলাম বলো তো? পান্না তার ছোট মুখে জবাব দেয়। ফার্স্ট এইড বক্সে কি থাকে? ভেরি গুড গার্ল। এবার কয়েকটা নাম বলে ফেলো তো। ছোট পান্না তোতা পাখির মতো বলতে থাকে। স্যাভলন, তুলা, কাঁচি, গজ কাপড়, মলম। তাপান্নাকে তোমার ডাক্তারিপনা শেখাবে নাকি নিস্তব্ধ? বাবার কথায় নিস্তব্ধ পুনরায় বিরক্ত হয়। অনিমা বেগম তাকে মৃদু ধমকান। কি শুরু করলে নিলয়? তুমি তোমার ওকালতি নিয়ে থাকো না। ছেলেটার পিছনে কেন পড়েছো? তাছাড়া ও তো খারাপ কিছু শেখাচ্ছে না। অনিমা বেগমের কথা শেষ হতেই নিস্তব্ধ বলতে শুরু করে। বাবা, ডাক্তারের শেখানো তো খারাপ কিছু না, টুকিটাকি ডাক্তারের জানাটা অত্যন্ত জরুরি। ধরো তোমার পাটা কেটে গেল। নিলয় সাহেব চোখ বড় বড় করে ছেলের দিকে চাইলেন। শেষে কিনা ছেলে তার পা কেটে ফেললো। ছেলেকে ডাক্তারি পড়িয়ে শেষে ভুল করলেন না তো? আহা, রাখছো কেন? ধরো কথা বলছে। ধরো তোমার পাটা কেটে গেল, বাড়িতে কেউ নেই, শুধু তুমি আর পান্না। পান্না যদি প্রথমে চিকিৎসা জানে, তবে ওই কিন্তু তোমার সেবা করতে পারবে। তুমি তো সারাদিন ওকলতে নিয়ে থাকো, তুমি কি আর প্রথমে চিকিৎসা জানবে বলো? অসভ্য ছেলের কথায় নিলয় সাহেব বেজায় চটে গেলেন। তোমার কি মনে হয় আমি প্রাথমিক চিকিৎসা জানি না? রসিকতা করছো তুমি আমার সাথে? না পারাটাই স্বাভাবিক নয় কি? নিলয় সাহেব থতমত খেয়ে ছেলের দিকে চেয়ে থাকলেন। কই, তার আর ছেলে দুটো তো এমন অসভ্য নয়। তবে তার এই ছেলেটা কার মতো স্বভাব পেল? টেবিলের সবাই মিটমিট করে হাসছে। বাপ ছেলের এমন খুনসুটি অহরহ ঘটে এই ওসমান ভিলায়। নিলয় সাহেব অর্ধেক খাবার রেখেই উঠে গেলেন। মা ছেলে মিলে নতুন বইয়ের সামনে তাকে কেমন হাসির পাত্র বানিয়ে দিল। তাসফি এত সময় শাশুড়ির পাশে দাঁড়িয়েছিল। নিলয় সাহেব চলে যেতেই তাসফি নিঃশব্দে গিয়ে নিস্তব্ধর পাশের চেয়ারে বসে পড়ল। ফিসফিস করে কিছুটা আদেশের স্বরে বলল। বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবেন। একজন ডক্টরের থেকে তার বাবা এটা আশা করে না। বলে তাসফি নিজের মতো করে খাবার নিয়ে খেতে শুরু করলো। নিস্তব্ধ চোখিতে তাসফির দিকে আশ্চর্য বদনে চাইল। এই পুচকে মেয়ের কত বড় সাহস, তাকে কিনা আদেশ করে। কত বড় বেয়াদব মেয়ে। হাজবেন্ডের সঙ্গে কিভাবে কথা বলতে হয় মিনিমাম কার্টেসিটুকু নেই। অসভ্য মেয়ে। সে তার বাবার কাছে ক্ষমা চাইবে কি না চাইবে সেটা সে বুঝে নেবে। যত্তসব। দুপুরে রান্নার সময় তাসফি জোর করে রান্নাঘরে ঢুকে গেল। জোর করে শাশুড়ি মাকে সরিয়ে দিল। বলল, মা তুমি সরো তো, আজ আমি রান্না করব। তাছাড়া ভাবি আর রুম্পা তো আছেই, সে আমাকে করতে পারতে সাহায্য করবে। আর কিভাবে করবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অগত্যা অনিমা বেগমের না চাওয়া সত্ত্বেও আজকের মতো তার রান্নাঘর ত্যাগ করতে হলো। রান্না করতে করতে এক ফাঁকে তাসফি পায়েলকে ইনিয়ে বিনিয়ে শোধালো। কি ব্যাপার বলো তো ভাবি? ইনায়া ভাবিকে তো দেখছি না। সে কোথায়? তোমার সাহায্য টাহায্য কিছু করে না বুঝি কাজে? পায়েল কিছুটা ইতস্তত করে হেসে বলল। তাসফি ভ্রু কুঁচকে বলল, তো পরিষ্কার থাকতে পছন্দ করে বলে কি বাড়ির কাজে সাহায্য করতে পারবে না? আমরা বুঝি পরিষ্কার থাকি না? পায়েল উত্তর দেয় না। কি বা উত্তর দেবে সে? বড় লোকের বেটিকে কি আর বলবে সে? তাসফি মনে মনে শয়তানি হাসে। দুপুরে খাবারে তাসফি বিশাল আয়োজন করলো। সাদা ভাত, পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, ডিম ভোনা, ধনেপাতা ভর্তা, সিম আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর শাক ভাজি। এত সব আয়োজনে সকলের চোখ কপালে। খেয়ে সবাই প্রশংসাও করলো। নিস্তব্ধ শুধু আর চোখে একবার তাসফির দিকে চাইলো। এই পুচকি মেয়ে রান্নাও করতে জানে। তাসফি যেন আঙ্গুল দিয়ে জোর কদমে দেখিয়ে দিতে চাইছে সে কোনো পিচ্ছি পুচকে নাবালিকা নয়। কিন্তু নিস্তব্ধ তো মানতে নারাজ। যত কিছুই করুক না কেন এই মেয়ে তার কাছে পুচকেই থাকবে। তবে পুচকে মেয়ের হাতের খাবারের স্বাদ অসাধারণ, সেটা মানতেই হচ্ছে। সবাই প্রশংসা করলেও তাসফির ডাক্তার সাহেব নিশ্চুপ বদনে গম্ভীর মুখে একের পর এক খাবার সাবার করেই যাচ্ছে। টু শব্দটিও নেই। তাছাড়া তাসফিও বা ওই অহংকারী লোকের কাছে প্রশংসা আশা করে রান্না করেছে নাকি? সে তো সবার জন্য রান্না করেছে। তাসফি মস্তিষ্কের কথাকে মনের ডাক হেও করে। কি মিথ্যুক রে তুই তাসফি! তুই কি তোর বর থেকে প্রশংসা পাওয়ার লোভে রান্না করিসনি বল? বাড়িতে তো রান্না জানা সত্ত্বেও কখনো রান্না করতি না, অথচ এখানে একদিন যেতে না যেতেই তুই রান্নাঘরে চলে গেলি। তাসফি তার হৃদয়ের ভাবনাকে এক ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। সে কারো অ্যাটেনশন পাওয়ার জন্য রান্না করেনি, তার ইচ্ছে হয়েছে তাই রান্না করেছে। সিম্পল। খাওয়ার এক ফাঁকে দাদু ওসমান শেখ বলে উঠলেন, তা নাতবু, তোমায় আবার তোমার ঘাড় তারা বড়টা কোনোভাবে জ্বালাচ্ছে না তো? যদি দেখো তাকে তোমায় কিছুতে বিরক্ত করতেছে, সোজা আমার কাছে এসে নালিশ করবে।
ওর ঘাড়ের সব কটা রগ আমি টেনে ছিঁড়ে ফেলবো। ডাক্তার হয়েছে, সাপের 7 পা দেখে ফেলেছে। নিস্তব্ধ ও নাটকীয় ভঙ্গিমায় আওড়ালো। সাপের তো 5 পা নেই দাদু, কি করে দেখবো বলো?